আপনার মতো মানুষকে পেয়ে আমাদের ভিউয়ার্স আমরা প্রত্যেকেই ভীষণভাবে কৃতজ্ঞ। আমিও আপনাদের এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। দেখুন, প্রথমেই যেটা আমি শুরু করব, মানে আপনার এত এক্সপিরিয়েন্স, মানে আপনি আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, প্রথম রাষ্ট্রপতি থেকে শুরু করেছেন কাজ, সেই সময় থেকে আপনার জার্নি শুরু। তারপরে লাল বাহাদুর শাস্ত্রীজি ছিলেন, তারপরে ইন্দিরা গান্ধী টেনিয়র অব্দি আপনি দেশের সেবা করেছেন। তো এই যে এক্সপিরিয়েন্স আপনার ক্ষেত্রে, এই যে তিনজন প্রধানমন্ত্রীকে আপনি কিরকম ভাবে দেখেছেন? আপনার চোখে তিনজন প্রধানমন্ত্রীর আলাদা আলাদা ডিস্টিংগুইশন কি কি রয়েছে, কোন জায়গাটা থেকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এটা ঠিক বলাটা কতখানি যুক্তিযুক্ত হবে জানি না, তবে আমার যে অবজারভেশন, কারণ আমি একজন এই ভারতেরই নাগরিক, সুতরাং, এবং শুধু তাই নয়, নাগরিক নয় শুধু, আমি একজন ডিফেন্স পার্সোনাল, যেটা একটা গর্বের বিষয়। একটা নাগরিক হিসাবে আমি গর্ববোধ করি যে আমি ডিফেন্সে গিয়েছিলাম, ইন্ডিয়ান নেভিতে আমি কাজ করতাম, এই সৌভাগ্যটা আমার হয়েছিল। এবং শুধু তাই নয়, আমি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, প্রথম প্রাইম মিনিস্টার, এনাদেরকে আমি দেখেছি। আমরা বহুবার জায়গায় আমি দেখেছি ওনাদেরকে। তবে কথাটা হচ্ছেই যে প্রাইম মিনিস্টার হিসাবে জওহরলাল নেহরু সম্বন্ধে আমার যে অবজারভেশন, সেটা হচ্ছে যে উনি, জওহরলাল নেহরু, যেহেতু স্বাধীনতার যে যুদ্ধ, সেই যুদ্ধেরও একজন সৈনিক ছিলেন। তারপরে উনি যখন আমাদের দেশ ভাগ হয়, তখন ডিসিশন হয় যে উনি প্রধানমন্ত্রী হবেন। সুতরাং সেই হিসাব করলে যে ওই সময় ওনার মতো একজন লোক পাওয়া আমাদের সত্যিই আমাদের গর্বের বিষয়, ভারতবর্ষ সত্যিই গর্বিত। তবে একটা জিনিস আমি বলবো, সে সময় যখন ভারতবর্ষ স্বাধীন হলো, আমাদের সামরিক শক্তি প্রচণ্ড দুর্বল ছিল। আমার একটা অবজারভেশন হচ্ছে, সেই সময় প্রাইম মিনিস্টার, দিদেন প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুর উপরে, উনি কিন্তু সমস্ত জিনিস দেখেছেন, সব দিক দেখেছেন, কিন্তু ডিফেন্সটাকে তিনি ঠিকভাবে দেখেননি। কারণ আমার বলবার অধিকার এই কারণে যে আমি ডিফেন্সে ছিলাম। উনি যখন মারা যান তখন আমি ডিফেন্সে। সুতরাং ওনাকে আমি যেটুকু আমার হয়েছে, আমি জানি না, উনি আমার থেকে অনেক বড়, অনেক শ্রদ্ধেয় লোক। কিন্তু সেই সময় প্রথম থেকে যখন আমাদের দেশ স্বাধীন হলো, তখন থেকে যদি আমরা সেভাবে তৈরি হতাম, আমাদের দেশ যদি তৈরি হতো, তাহলে 62-তে যে ওয়ারটা হয়েছিল চাইনিজের সাথে, আমি তো প্রত্যক্ষতে দেখেছি সেটা। সুতরাং 62-তে আমরা যেভাবে হেরেছি, মানে যেভাবে আমাদেরকে মানে কোণঠাসা করে দিয়েছিল চায়না, তার একটিমাত্র কারণ হচ্ছে আমরা সামরিক দিক দিয়ে সেভাবে উন্নত ছিলাম না। তারপরে 62-তে আমাদের চোখ খুলে যায়, আমাদের তারপরে তৈরি হয়, আমরা সেভাবে সমরাস্ত্র তৈরি করবার জন্য, সমরাস্ত্র বিভিন্ন দেশ থেকে কিনে আনার জন্য আমাদের চেষ্টা চলতে থাকে। তার মানে কি, মানে 47 থেকে 62 ওয়ার অব্দি ভারতবর্ষ সেইভাবে ইকুইপ ছিল না সামরিক অস্ত্রের দিক থেকে, বা সেই রকম কোনো প্ল্যানিং সেই সময় ছিল না? না, শুধু তাই নয়, 65 ওয়ারও আমাদের এই একই অবস্থা ছিল। সে সময় শুধু 62 ওয়ার নয়, 65-এও আমাদের যে ওয়ার ছিল, আমি তো নিজে তখন যুদ্ধ করেছি 65-এ, আমাদের সেরকম কোনো জাহাজ ছিল না, আমাদের সাবমেরিন তো ছিলই না। আমরা কয়েক ডিস্ট্রয়ার শিপ ছিল, একটা মাত্র আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল আইএনএস বিক্রান্ত, আর ফ্রিগেট কিছু ছিল, আর কিচ্ছু ছিল না। আমাদের কোনো কোস্টাল গার্ড ছিল না, আমাদের কোনো মিসাইল বোট ছিল না, আমাদের কিচ্ছু ছিল না। আমরা যেভাবে ফাইট করেছি, পুরনো সব জাহাজ, কোনো নতুন জাহাজ ছিল না, আমাদের সমস্ত পুরনো জাহাজ। 65-এ যত যুদ্ধ হয়েছে, যে জাহাজ আমাদের যুদ্ধে লিপ্ত ছিল, তারা সবাই পুরনো। সুতরাং সেই যুদ্ধটা আমার এখনও মনে আছে, আমি চোখ বন্ধ করলে এখনও দেখতে পাই সেই যুদ্ধের ইয়েটা, কী অবস্থা আমাদের, কিছু নেই, এই অবস্থা। প্র্যাকটিক্যাল, আমি একজন প্র্যাকটিক্যাল লোক যে বলছি। তারপরে 65-এর পরে আমাদের আরও, কারণ কি 62 থেকে 65 এর মধ্যে যেটুকু উন্নত হয়েছে,
তারপরে যখন 65-এ ওয়ারে আমাদের আবার চোখ খুলে গেল, তখন আমরা সেইভাবে তৈরি হতে থাকলাম, আমাদের দেশ সেভাবে তৈরি হতে আরম্ভ করলো। এই যে 62 ওয়ারে বোধহয় আপনি ডাইরেক্ট সেই সময় ছিলেন না, মানে না, না, 62 তে আমি 62-তে ছিলাম না, 65-এ ছিলাম। 65 এ ছিলেন। তো এই যে 3 বছরের ব্যাক টু ব্যাক, দেখুন যেটা বলা হয় যে সেই সময় ভারতবর্ষের ইকোনমিক কন্ডিশন খুব খারাপ ছিল, যেটা সত্যি খুব ভাবার বিষয় যে 47 সালে যখন দেশ ভাগ হয় তখন আমাদের অলরেডি পাকিস্তানের সাথে একটা টেনশন, একদিকে পূর্ব পাকিস্তান, একদিকে পশ্চিম পাকিস্তান, মানে চারদিক থেকে ঘিরে রয়েছে, সেখানে চায়না রয়েছে। কিন্তু 47 থেকে 62 অবধি মানে সামরিক অস্ত্র বা ইকুইপমেন্টের ওপর কোনো রকম কোনো প্ল্যানিং করা হয়নি, যে কারণে আমরা হেরেছি, তাই তো? একদম ঠিক। এবং সেই জায়গাটাতে আজকে ধরুন আপনার কি মনে হয় না সেই সময় অনেকগুলো ফরেন পলিসিও উইক ছিল ইন্ডিয়ার ক্ষেত্রে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কারণ আমাদের এর পরে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যারা টপ লিডার ছিলেন তাদের একটা চিন্তাধারা ছিল, যেটা আমার অবজারভেশন, বিইং এ ডিফেন্স পার্সোনাল, আমার একটা অবজারভেশন এটাই, যে ঠিক শান্তিকামী লোক ছিল তারা। সবাই ভেবেছিল যে আমাদের আর কোনো যুদ্ধ হবে না, আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, যেটুকু আছে ঠিক আছে, যেটুকু হবে আস্তে আস্তে ধীরে 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 ধীরে। আমরা কোনোদিনই ভাবতে পারিনি, আমাদের যারা সেই সময় লিডার ছিলেন তারা কোনোদিনই ভাবতে পারেননি যে আমাদের দেশকে এত তাড়াতাড়ি এক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সেই জন্যই বোধহয় আমরা সামরিক দিক দিয়ে সেভাবে এগিয়ে যাইনি। না, সেক্ষেত্রে ধরুন মুদ্রার এক পিঠের সাথে সাথে আরেক পিঠও রয়েছে নিশ্চয়ই। তো ধরুন এটাও তো হতে পারে যে সেই সময় সামরিক দিক থেকে, ফরেন পলিসির দিক থেকে উইক রয়েছে, তো সেই সময় কি ইন্টারনাল ডেভেলপমেন্টের জন্য তারা অনেক বেশি নজর দিয়েছিলেন, সেই জন্য আমরা অনেক বেশি ইন্টারনালি অনেক বেশি ডেভেলপ করেছি, এটাও তো হতে পারে। হ্যাঁ, সেটা সত্যি কথা, কারণ তখন আমাদের ইন্টারনাল ইয়েটাই কারণ হচ্ছে, যেহেতু স্বাধীন হয়েছে, ভারত স্বাধীন হলো, স্বাধীনতার আগের যে চিত্র, স্বাধীনতার পরের চিত্র আকাশ পাতাল তফাৎ। সুতরাং সেই সময় স্বাধীনতা পাওয়ার পরে, ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে চলে যাওয়ার পরে আমাদেরকে এই দেশটাকে গুছিয়ে নিতে একটা সময় লেগেছে। কারণ কি, আমাদের কাছে সেরকম ফিনান্সিয়াল আমরা সেভাবে ছিলাম না, আমাদের অন্যান্য যে সাজ সরঞ্জাম সেগুলো সমস্ত ছিল না, আর মেশিনারির দিক দিয়ে আমরা অনেক 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 পিছনে ছিলাম। বিশ্বাস করবেন না, আমরা যখন 65-এর যুদ্ধের সময় আমাদের হ্যান্ড সিগন্যাল ছিল, কোনো ইকুইপমেন্ট ছিল না, টরে টক্কা সেই দিয়ে আমাদের দেশ চলেছে। টরে টক্কার যুগের লোক আমি, আমাদের দেশ তখন টরে টক্কায় হতো, কোনো রকম কিচ্ছু না। আর আমরা সিগন্যাল পাঠাতাম এক জাহাজ থেকে আর এক জাহাজে, হ্যান্ড সিগন্যাল, দু হাতে দুখানা ফ্ল্যাগ থাকতো, সিগন্যালম্যান আমাদের সেই ফ্ল্যাগ দিয়ে A to Z তার পজিশন আছে, কোন হাতটা কোন জায়গায় রাখছে সেটা দেখে যে দেখছে সে সেটাকে ক্যালকুলেট করে নিচ্ছে, এ বললো না বি বললো না সি বললো, সেইভাবে আমাদের সিগন্যালিং হতো। সেই জিনিসটা চিন্তা করতে পারা যায় না, আজকে আমি চিন্তা করতে পারছি না যে আমি সেই যুগটা দেখেছি, যে যুগে আমাদের কিচ্ছু ছিল না। হ্যান্ড সিগন্যাল, কল্পনা করো যে হ্যান্ড সিগন্যাল